ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl। মাত্র কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় 200% রিটার্ন দিয়েছে। গত মার্চ মাসে শেয়ারটি যখন 60 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, মাত্র কয়েক মাসে শেয়ারটি কিন্তু 175 টাকার কাছাকাছি পৌঁছে গেছে। তো আগামী দিনে শর্ট টার্মের জন্য শেয়ারটির টার্গেট কত এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। দেখুন বন্ধুরা, যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 166 টাকা 15 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু ডাউন একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই কিন্তু 178 টাকা 30 পয়সা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 195 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। কোম্পানিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। যদি আমরা কোম্পানিটির বিজনেস দেখি, গ্যাস কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশন, মেজর ব্রিজেস, ওয়ার্কশপস, প্রোডাকশন ইউনিট ইত্যাদি। তো বন্ধুরা, বর্তমানে যেভাবে ভারতীয় রেলের ডেভেলপমেন্ট হচ্ছে এবং আগামী দিনে নতুন নতুন প্রজেক্ট আসতে চলেছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই কোম্পানিটির বিজনেস কিন্তু ভবিষ্যতে আরও ব্যাপকভাবে বাড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, গত 3 বছরে ভারতীয় রেলে প্রায় 900টির কাছাকাছি নতুন ট্রেন অ্যাড হয়েছে, কিন্তু আগামী 3 বছরকে কিন্তু টার্গেট করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 বছরে ভারতীয় রেলে প্রায় 3000টি নতুন ট্রেন আসবে বলে টার্গেট করা হচ্ছে। তো যদি 3000টি ট্রেন অ্যাড হয়, তখন কিন্তু এই কোম্পানিটির ব্যাপকভাবে প্রফিট হতে পারে। তো আগামী দিনে কিন্তু এই শেয়ারটির দারুণ জায়গায় লম্বা র্যালি দেখতে পারি। যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি, 35,685 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 171 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 199 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 56 টাকা। স্টক পি রয়েছে 24.1। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু লক্ষ্য করি, 37 টাকা 90 পয়সা। তো বুক ভ্যালু থেকে শেয়ারটির বর্তমান দাম কিন্তু একটু বেশি আছে। কিন্তু বন্ধুরা, আগামী কোয়ার্টারগুলোতে যদি কোম্পানিটি ভালো প্রফিট করতে পারে, রেজাল্ট ভালো আসে, তখন কিন্তু এই বুক ভ্যালু চেঞ্জ হয়ে বেড়ে যাবে। কোম্পানিটি কিন্তু বর্তমানে 1%-এরও বেশি ডিভিডেন্ড দিচ্ছে। তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। কোনো কোনো কোম্পানি যখন প্রফিট করে, সেই প্রফিটের কিছু অংশ তাদের শেয়ার হোল্ডার অর্থাৎ তাদের কোম্পানির শেয়ার যাদের কাছে রয়েছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ট্রান্সফার করে দেওয়া হয়। একেই কিন্তু ডিভিডেন্ড বলা হয়। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8%, যেখানে আরওই 20.8%। তো বন্ধুরা, আরওসি এবং আরওই কিন্তু দুর্দান্ত। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, অর্থাৎ বন্ধুরা ফিউচারে কিন্তু এই শেয়ারটি স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। অর্থাৎ ধরুন আপনার পোর্টফোলিওতে এখন 1000 পিস এই শেয়ারটি রয়েছে। আগামী দিনে যদি এই শেয়ারটি স্প্লিট হয় এবং ফেস ভ্যালু 1 হয়,
তখন কিন্তু এই 1000টি শেয়ার হয়ে যেতে পারে 10,000 পিস। তো এই ধরনের শেয়ার যাদের ফান্ডামেন্টালি স্ট্রং এবং সেই শেয়ারটি বেশ ভালো, সেই শেয়ারগুলি কিন্তু মানুষের কাছে ব্যাপক আকর্ষণীয়। তাই এই শেয়ারটি আপনার কাছে রাখলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ of 20.3% CAGR over last 5 years. Company has been maintaining a healthy dividend payout of 33%. তো এই দুটি দিক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। কারণ গত 5 বছরে কোম্পানি কিন্তু প্রতি বছরে গড়ে 20%-এর উপরে তাদের প্রফিট কিন্তু বাড়াতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু 33%-এর উপরে ডিভিডেন্ড দিচ্ছে। যদি আমরা নেগেটিভ পয়েন্ট দেখি, প্রোমোটার হোল্ডিং হ্যাজ ডিক্রিজড ওভার লাস্ট কোয়ার্টার 5.36%। তো প্রোমোটার কিন্তু 5%-এর একটু বেশি কমে গেছে, এটি কিন্তু একটি নেগেটিভ পয়েন্ট। কিন্তু আমি বলবো, আমরা যখন প্রোমোটারের স্টেক, প্রোমোটারের হোল্ডিং দেখতে পাচ্ছি, সেই রিপোর্টটি যখন আসছে তার আগেই হয়তো অলরেডি সেই প্রোমোটাররা রিএন্ট্রি নিয়ে নিয়েছে। তাই এটি নিয়ে কিন্তু ঘাবড়ানোর খুব একটা কারণ নেই। কারণ যদি প্রত্যেক কোয়ার্টারে পর পর প্রোমোটারের হোল্ডিং কমে তখন কিন্তু চিন্তার বিষয়, কিন্তু দু একটি কোয়ার্টারে যদি প্রোমোটার হোল্ডিং কমে সেটি নিয়ে কিন্তু খুব একটা চিন্তার কারণ নেই। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 3,869 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 4,026 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 6,438 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022 অনুযায়ী 4,909 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 5,720 কোটি টাকা এবং জুন 2023 অনুযায়ী 5,572 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী 4,914 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু বেড়েই চলেছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারও কিন্তু বাড়বেই বাড়বে। এবং যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, সেপ্টেম্বর 2021-এ অপারেটিং প্রফিট ছিল 227 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 408 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022 অনুযায়ী 316 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 374 কোটি টাকা এবং জুন 2023-এ 349 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 298 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু প্রতি বছরেই। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 232 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 359 কোটি টাকা এবং জুন 2023-এ 343 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 394 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, কোম্পানিটি কিন্তু কোনো কোয়ার্টারেই লস করেনি, বরং প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে। পাশাপাশি যদি আমরা ইপিএস দেখি, সেটিও কিন্তু বেড়েই চলেছে, যেখানে জুন 2021-এ ইপিএস ছিল 1.11, সেখানে মার্চ 2023-এ 1.72 এবং জুন 2023-এ 1.65, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1.89। তো কোনো কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে যদি দেখি যে ইপিএস দিন দিন বাড়ছে, সেটি কিন্তু দেখে বোঝাই যায় যে সেই শেয়ারটি কিনে কিন্তু আমাদের লসের সম্ভাবনা খুব কম। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি, মার্চ 2016-এ ছিল 4,540 কোটি টাকা, যেখানে মার্চ 2017 অনুযায়ী 5,915 কোটি টাকা এবং মার্চ 2018 অনুযায়ী 7,597 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 10,069 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 14,531 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 19,382 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 20,282 কোটি টাকা। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, মার্চ 2016-এ ছিল 217 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 382 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী
773 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 880 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 1183 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1247 কোটি টাকা। তো বন্ধুরা, মাত্র কয়েক বছরে কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু বেশ কয়েক গুণ হয়ে গেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য মার্চ 2016 অনুযায়ী কোম্পানির ইয়ারলি নেট প্রফিট 429 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 1110 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 1421 কোটি টাকা। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কোম্পানির নেট প্রফিট কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। পাশাপাশি যদি আমরা ইয়ারলি ইপিএস দেখি, সেটিও কিন্তু ব্যাপকভাবে বেড়ে চলছে। যেখানে মার্চ 2016-এ ছিল 2.06, সেখানে মার্চ 2022-এ 5.32 এবং মার্চ 2023 অনুযায়ী 6.81। তো বন্ধুরা, মাত্র কয়েক বছরে ইপিএস কিন্তু বেশ কয়েক গুণ হয়ে গেছে। যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, 5 বছরে 22%, যেখানে 3 বছরে 12% এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 20%, যেখানে 3 বছরে 23%। তো বন্ধুরা, কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ, বিশেষ করে প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1472 কোটি টাকা, যেখানে মার্চ 2018 অনুযায়ী 1839 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 3034 কোটি টাকা, যেখানে মার্চ 2021 অনুযায়ী 3551 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 4240 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 5240 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 5823 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। পাশাপাশি যদি আমরা বরোয়িংস দেখি, মার্চ 2018-এ ছিল 2259 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 4257 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 5931 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 6643 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 5981 কোটি টাকা। তো বন্ধুরা, বিগত কয়েকটি কোয়ার্টারে কোম্পানির বরোয়িং কিন্তু কমেই চলেছে এবং রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে। এটি থেকে বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 72.84%, যেখানে এফআই এর কাছে 2.32% এবং ডিআই এর কাছে 5.83%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 19.01%। যদি আমরা এফআই এর স্টেক লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। যেখানে মার্চ 2022 অনুযায়ী এফআই এর স্টেক ছিল 0.84% এবং জুন 2022-এ 0.95%, সেখানে মার্চ 2023-এ 1.53% এবং সেপ্টেম্বর 2023-এ 2.32%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআই বা ডিআই এর স্টেক বাড়ে, তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। তাছাড়া বন্ধুরা, বর্তমানে ভারতীয় রেলের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, তাতে কিন্তু আগামী দিনে এই কোম্পানিটির ব্যাপক প্রফিট হতে পারে। তো বন্ধুরা, যখন কোম্পানির প্রফিট হবে, তখন কিন্তু শেয়ারটির দাম ব্যাপকভাবে বাড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ। তাই আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 15 থেকে 20,000 টাকা বিনিয়োগ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন তথ্য জানতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।